অনির্বাণ ভট্টাচার্যের কলমে আয়নাপুরের সেই বাড়িটা। আজকে গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি অরূপ। আপনি যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের গল্প আয়নাপুরের সেই বাড়িটা। মুষলধারে বৃষ্টি পড়ছে, কড়কড় করে বাজও পড়ছে মুহুর্মুহ। প্রকৃতি যেন সেই বৃষ্টির ধারায় গোলে ঝরে পড়বে। সমস্ত চরাচর এই প্রবল বর্ষণে মুখরিত হয়ে উঠেছে। বারবার বিদ্যুৎ চমকের আলোয় শ্রাবণের রাতের নিকষ কালো আকাশ আলোকিত হয়ে উঠছে। চতুর্দিকে ব্যাঙের দল সমবেত সঙ্গীতে মেতে উঠেছে। সেই এক টানা অক্লান্ত গ্যাঙর গ্যাং শুনতে শুনতে কেমন যেন ঘোর লেগে আসে। মনে হয় বৃষ্টির অবিশ্রান্ত ঝমঝম শব্দের সাথে এই কোরাস যেন কোনো অর্কেস্ট্রার ব্যান্ড মাস্টারের নির্দেশে সৃষ্ট কোনো অনবদ্য সুরপ্লাবন। মধ্যরাতের এই প্রচণ্ড বৃষ্টিতে যেন ওই ব্যাঙের দল বাদে আর সমগ্র প্রাণীকুল গভীর ঘুমে তলিয়ে গেছে। যেন রাত চড়া কোনো অলৌকিক জিনপরি নিজের জাদুকাঠি ঘুরিয়ে সবাইকে পাঠিয়ে দিয়েছে স্বপ্নপুরীর গহীনে। তবে না, সবাই ঘুমায়নি। এ জগতে চিরকাল এমন কিছু হতভাগা থাকে যাদের চোখে সহজে ঘুম আসে না, বা বলা ভালো, নামতে চাইলেও তাদের উপায় থাকে না। শান্তির ঘুম ঘুমানোর ফুরসত নেই তাদের। জীবনের নানা অশান্তি তাদের প্রতিনিয়ত তাড়া করে বেড়ায়। তেমনই এক নিশাচর মানুষ চুপি চুপি এগিয়ে চলেছে বৃষ্টির মধ্যে। তার পরনে একটা কালো রঙের রেইনকোট। মাথার টপুরের মতো রেইনকোটের হুড়ির তলা থেকে লোকটার মুখটা ঠিক দেখা যাচ্ছে না, তবে বিদ্যুৎ চমকের আর ক্ষণিকের আলোয় লোকটার চোখ দুটো দেখা যাচ্ছে। সেই চোখে সতর্কতা আর ভয় মিশে আছে। ক্রমাগত এদিক ওদিক থেকে দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে চলেছে সেই নিশাচর অবয়ব। লোকটার হাতে একটা মাঝারি আকারের হাল ফ্যাশনের ওয়াটারপ্রুফ ব্যাগ। তার সমস্ত দুশ্চিন্তা যেন ওই ব্যাগটাকে ঘিরেই। লোকটা দুহাত দিয়ে বারংবার ব্যাগটা চেপে ধরেছে, যেন তাতে অমূল্য কিছু রয়েছে। হ্যাঁ, অমূল্যই বটে। ব্যাগটায় প্রায় 20 লক্ষ টাকা আছে। টাকাটাই কিছুক্ষণ আগে গ্রামের একমাত্র ব্যাংক থেকে চুরি করেছে সে। না, কেউ তাকে এ কুকীর্তি করতে দেখেনি। গ্রামের ব্যাংক, সেখানে অত প্রহরী কোথায়? কিন্তু মানুষের মন তো সদা জাগ্রত। তার কাছে লুকাবার উপায় কি? অপকর্মের পর সেই মন, সেই বিবেক মানুষকে ক্রমাগত তাড়া করে বেড়ায়। প্রতি মুহূর্তে ধরা পড়ে যাওয়ার ভয় দৌড় করায় দুষ্কৃতীকে। সেই তাড়নার হাত থেকে সহজে রেহাই পাওয়ার নেই। আরে, সামনে ওটা একটা বাড়ি বলে মনে হচ্ছে না? এতদিন গ্রামে আছে, অথচ আগে এই বাড়িটা চোখে পড়েনি। তবে কি তাই হবে? মনে মনে বলে সেই অবয়ব। পালাতে পালাতে গ্রামের একেবারে শেষ সীমানায় এসে উপস্থিত হয়েছে সেই লোকটা। এবার কোথায় যাবে তা ভাবতে ভাবতে বিদ্যুতের ঝলকানিতে খানিক দূরে ঝোপ জঙ্গলের মধ্যে একটা একতলা বাড়ি চোখে পড়ল ওর। আর সাথে সাথেই কথাগুলো মাথায় আসে। সে খানিকটা ইতস্তত করল। ভাবলো ও বাড়িতে যাওয়া কি ঠিক হবে? না, ওখানে কেউ থাকে না ঠিকই, কিন্তু এদিকে আকাশ ভেঙে পড়ছে, বৃষ্টি হচ্ছে। শেষে অন্য উপায় না দেখে ওদিকেই পা বাড়ায় সেই পলাতক। বাড়ির দরজা ভেজানো ছিল না, দরজায় কোনো ছিটকিনি বা ওই জাতীয় কিছু নেই। ঠেলা দিলেই ক্যাঁচ শব্দে দরজাটা খুলে গেল। ভেতরে ঢুকতে কোনো অসুবিধা হলো না লোকটার। দুহাত বাড়িয়ে যেন আহ্বান করলো সেই বাড়ি। বাড়ির ভেতরটা তস্য নোংরা। শেয়াল কুকুরের মলমূত্রর তীব্র গন্ধে প্রাণ ওষ্ঠাগত হয়ে ওঠে। কিন্তু উপায় নেই।
যতক্ষণ না বৃষ্টি ধরছে ততক্ষণই আস্থা করেই অপেক্ষা করতে হবে। এখন ভোর হতে ঢের বাকি, তার মধ্যেই হয়তো বৃষ্টির বেগ থেমে আসবে। পা দিয়ে একটা জায়গা একটু পরিষ্কার করে সেখানে থেবড়ে বসল লোকটা। খানিক্ষণের মধ্যেই অন্ধকারে চোখ শুয়ে এলো। সে বুঝতে পারল যে ঘরটা সে ঢুকেছে তা বিশেষ বড় নয়। চারপাশে নানান বর্জ্য ছড়ানো ছিটানো রয়েছে। এই ঘরে দুটো জানলা আছে ঠিকই, কিন্তু তার একটাতেও পাল্লা নেই। সেখান থেকে বৃষ্টির ছাট এসে সারা ঘর ভিজিয়ে দিচ্ছে, আর সেই বৃষ্টির জল পেয়ে সারা ঘরে যেন অদ্ভুত সোঁদা গন্ধ, মাটি মাটি ভাব তৈরি হয়েছে। বিদ্যুৎ ঝলকের আলোয় মাঝে মাঝে সারা ঘর আলোকিত হয়ে উঠছে। দীর্ঘক্ষণ বৃষ্টি হওয়ার ফলে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে লোকটার। মানসিক স্নায়বিক চাপে তার ক্লান্ত চোখ দুটোয় অচিরেই নেমে এলো ঘুমের রেশ। লোকটা কতক্ষণ ঘুমিয়েছিল তা জানা নেই, কিন্তু একটা মহিলা কণ্ঠের নাকি সুরে তার ঘুম ভেঙে গেল। বৃষ্টি এখনো ততটাই জোরে পড়ছে। সে কান পেতে শুনল যেন কোনো বৃদ্ধা টেনে টেনে গান করছে। নেবু পাতায় গরম চা, ঝড় বৃষ্টি থেমে যা। নেবু পাতায় গরম চা, ঝড় বৃষ্টি থেমে যা। নেবু ঘাবড়ে গেল সেই পলাতক। চা চা এত রাতে ঝড় বাদলায় চা, কে এমন করে গান গাইছে? চা চা লোকটার গা যেন কেমন চা, ছমছম করে উঠল। পাতায় গরম চা। তবে কি এতদিন সে যা শুনেছে সব সত্যি? মন শক্ত করে উঠে দাঁড়ালো সে নিশাচর লোকটা। ভয় এবং কৌতূহল একই সাথে তার সর্বাঙ্গ আড়ষ্ট করে তুলেছে। গানটা একভাবে একটানা হয়েই চলেছে, অদ্ভুত একটা নাকি সুর। লোকটা বুঝতে পারল শব্দটা আসছে পাশের ঘরটা থেকে। গুটি গুটি পায়ে সেদিকে এগিয়ে গেল লোকটা। এই তো একটা বেতের মোড়ায় বসে আছে সেই বৃদ্ধা। অন্ধকারেও তার সাদা থান আর মাথার শনির মতো ধবধবে সাদা চুলের গোছা স্পষ্ট দেখা যাচ্ছে। দুলে দুলে নামতা পড়ার মতো করে গান করে চলেছে সেই বৃদ্ধা। তার দৃষ্টি জানলার বাইরে। উত্তেজনায় সেই পলাতক একটা ভুল করে ফেলল। তার পায়ে বাড়ি লেগে একটা কাঁচের শিশি প্রথমে সশব্দে গড়িয়ে যায় সামনের দিকে, তারপর একটা দেওয়ালে ঠক করে বাড়ি খেয়ে স্তব্ধ হয়ে যায়। সেই অনাহুত শব্দে থেমে যায় বৃদ্ধার গান। সে ধীরে ধীরে ফিরে তাকায় পলাতকের দিকে। ও কি ভয়ানক রূপ! আর তাকিয়ে থাকতে পারল না লোকটা। প্রাণ ভয়ে আ করে অস্ফুট শব্দ করে উঠেছে। প্রচন্ড ভয়ে আতঙ্কে তার মাথার ভেতরটা যেন তালগোল পাকিয়ে যায়। আত্মরক্ষার স্বার্থে সেখান থেকে পালাতে চেষ্টা করে লোকটা, কিন্তু কে যেন তার পা দুটো মাটিতে শক্ত করে গেঁথে দিয়েছে। নিজের জায়গা থেকে এক চুল পালাতে পারল না সে। ওদিকে বৃদ্ধার তখন ওর অবস্থা দেখে খিলখিল করে হাসতে লাগলো। পলাতক বুঝতে পারলো এই হাসি কোনো মানুষের হাসি হতে পারে না। অমন পৈশাচিক হাসি কেবলমাত্র কোনো অপার্থিব অলৌকিক প্রেতাত্মার দ্বারাই হাসা সম্ভব। এবার বুড়ি বেতের মোড়া থেকে উঠে পাশে পড়ে থাকা লোহার জং ধরা হাতুড়িটা তুলে নিল। বিদ্যুতের আলোয় মাঝে মাঝে দেখা যাচ্ছে হাতুড়ির কাঠের বাঁটটা শক্ত করে ধরে আছে তীব্র বাঁকানো নখযুক্ত 5টা আঙুল। নেবু পাতায় গরম চা, ঝড় বৃষ্টি থেমে যা। 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 আর সাথে সেই অবর্ণনীয় হাসি। আতঙ্কে সেই পলাতকের বুকের বাঁ দিকটা কেমন যেন চিনচিন করছে। এই ঠান্ডা আবহাওয়াতে অসম্ভব ঘাম দিচ্ছে তার। জিভের কাছটা যেন শুকিয়ে গেছে।
এবার তীব্র আঘাত নেমে এলো আগন্তুকের মাথায়। আর এমন মারাত্মক আঘাত সইতে পারল না লোকটা। একটা অস্ফুট আর্তনাদ করে নোংরা ধুলো কাদামাখা মেঝে মুখ থুবড়ে পড়ল সে। টাকা ভর্তি ব্যাগটা পড়ে রইল ঘরের এক কোণায়। বৃষ্টির ছাট এসে লাগছে তাতে। ওদিকে বৃদ্ধার সেই বিভৎস গলার আওয়াজ। এই ঘরের ছায়া যে মারাবে। উফ, জীবনটা একবারে হেল হয়ে গেল মাইরি। ছেড়ে দেবো ছেড়ে দেবো ছেড়ে দেবো, এই চাকরি শালা ছেড়েই দেবো। সাধে কি বলে চাকরি, সালা জীবনটা একেবারে ভাজা ভাজা হয়ে গেল মাইরি। উফ, রাগে গজগজ করতে করতে এসে সোফায় গাটা এলিয়ে দিল সঞ্জয়। লিপিকা বরের হাত থেকে অফিসের ব্যাগটা নিয়ে বসার ঘরের টি টেবিলটার ফোকরে রাখতে রাখতে জিজ্ঞেস করলো, আবার কি হলো? আর এই গালাগালি দিচ্ছ কেন? ছেলেটা বড় হচ্ছে তো নাকি? সেদিকে একটু খেয়াল রাখো। কথায় কথায় তোমার এই মুখ খারাপ করাটা একটু বন্ধ করো তো এবার। ভুল হয়ে গেছে বুঝতে পেরে জিভ কাটে সঞ্জয়। সরি সরি, এই কি করবো বলো, সকাল থেকেই মেজাজটা একেবারে বিগড়ে আছে। মুখটা বাংলার পাঁচের মতো করে জবাব দেয় সে। কেন, কি হয়েছে সেটা বলবে? হাসে লিপিকা। সে জানে তার বর সঞ্জয় অর্থাৎ সঞ্জয় সেনগুপ্তর মাথা সহজে গরম হয়ে যায়। তার শরীরটাই শুধু বড় হয়েছে, মনটা এখনো সেই কিশোর বেলার মতোই রয়ে গেছে। ওর হাবভাব দেখে কে বলবে যে সে এক বাচ্চার বাবা? সঞ্জয় অফিসের ঘেমু শার্টটা ছাড়তে ছাড়তে বলল, হাসছ? কি হয়েছে শুনলে তোমারও মেজাজ বিগড়ে যাবে। ঠিক আছে, তাহলে গা হাত পা ধুয়ে এসে তারপর বলো তবে। মেজাজ বিগড়লে আর কিন্তু চা করতে ইচ্ছে করবে না আমার। আর এখন এক কাপ চা না পেলে তোমার মেজাজ আরো মস্করা করে লিপিকা। হাত দেখিয়ে নিজের স্ত্রীকে থামিয়ে সঞ্জয় বলল, ঠিক আছে দেবী, ঠিক আছে, আমি এসেই বলছি। বলে লিপিকার গুছিয়ে রাখা তোয়ালে লুঙ্গি আর স্যান্ডো গেঞ্জিটা হাতে নিয়ে বাথরুমের দিকে চলে যায় সে। সঞ্জয় সেনগুপ্তের জন্ম ও বেড়ে ওঠা সবই কলকাতা শহরে। ছোট থেকেই দুরন্ত মেধাবী ছাত্র হয়। স্কুল কলেজের সর্বত্রই শিক্ষক শিক্ষিকারা তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকত। কলেজে পড়াকালীন একটা দুর্ঘটনায় ওর বাবা মা দুজনেই মারা যায়। সেই থেকে মামার বাড়িতে থেকে পড়াশুনো চালায়ও। অবশ্য বেশি দিন অন্যের গলগ্রহ হয়ে থাকতে হয়নি সঞ্জয়কে। গ্রাজুয়েশনের পরপরই একটা সরকারি ব্যাংকে চাকরি জুটিয়ে ফেলেছে সে। একা মানুষ, হাত পুড়িয়ে খেতে হয়। অফিসের পর একা একা কাটাতে হয় বলে বন্ধুরা জোর জবস্তি রাজি করিয়ে সঞ্জয়ের একটা বিয়ের ব্যবস্থা করে। মেয়ের নাম লিপিকা সমাদ্দার। শ্যামবর্ণা হলেও দেখতে শুনতে বেশ ভালো। মা মরা মেয়েটা তখন গ্রাজুয়েশন দিচ্ছে, কিন্তু তার বাবার একেবারেই আর্থিক সচ্ছলতা ছিল না। কাজে নিজের বাবার কাছেই যেন মেয়েটা বোঝা হয়ে দাঁড়িয়েছিল। সঞ্জয়ের ছোটবেলার বন্ধু পিকলুর কেমন একটা দুঃসম্পর্কের বোন হয় লিপিকা। পিকলুই সম্বন্ধটা আনে। প্রথম দেখাতেই লিপিকাকে মনে ধরে গিয়েছিল সঞ্জয়ের, তাই আর আপত্তি করেনি সে। মাত্র 30 বছর বয়সেই বিয়ে করে ফেলে সে। লিপিকা বিয়ের পর গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করে। এসবও প্রায় আজ থেকে বছর 8 আগের কথা। বিয়ের 2 বছরের মাথায় ওদের একটা ফুটফুটে ছেলে হয়। লিপিকা ছেলের নাম রেখেছিল প্রণয়। তার আর তার বরের ভালোবাসায় গড়া এই ছোট্ট সংসারের একমাত্র উত্তরাধিকারী। সঞ্জয় আদর করে তাকে পুনু বলে ডাকে। কই গো, চাটা দেবে না নাকি? রান্নাঘরে দাঁড়িয়ে চা বানাতে বানাতে পুরনো দিনের কথা ভাবছিল লিপিকা। বরের ডাকে ঘোর কাটে তার। ঝটপট ছাঁকনিতে চা ছেঁকে নিয়ে এসে দেখে সঞ্জয় বসার ঘরের সোফায় বসে মোবাইলে কিসব খুঁটিনাটি করছে। চা আর নোনতা কায়দানার প্লেটটা টেবিলে নামিয়ে এসে জিজ্ঞেস করলো, নাও এবার বলো, কি হয়েছে যে তোমার এত মেজাজ খাপ্পা? টেবিলের তলার ব্যাগ থেকে একটা বাদামি খাম বের করে স্ত্রীর হাতে দেয় সঞ্জয়। লিপিকা দেখলো তাতে ওর বরের ব্যাংকের সিল মারা রয়েছে। ও অবাক হয়ে জিজ্ঞেস করলো,
এটা কি? প্রমোশন লেটার। লিপিকার মুখটা আনন্দে ঝলমল করে ওঠে। সে বলল, ও মা, এ তো আনন্দের বিষয়। তা তুমি এতে অমন মুষড়ে পড়ছ কেন? হ্যাঁ, প্রমোশনটা আনন্দের ঠিকই, কিন্তু ম্যানেজার করে ব্যাংক কর্তৃপক্ষ আমায় কোথায় পাঠাচ্ছে জানলে তুমিও মুষড়ে পড়বে। কয়েকটা কায়দানা মুখে ফেলে চিবো বলল সঞ্জয়। ওদের ছেলে পুনু বোধহয় পাশের ঘর থেকে সবটাই শুনেছে। সে পেছন থেকে এসে বাবাকে জড়িয়ে ধরে বলল, বাবা, আমরা কি বেরু যাচ্ছি? কোথায় যাব বাবা? সঞ্জয় ছেলের গাল দুটো টিপে দিয়ে ছোট্ট করে জবাব দিল, আয়নাপুর। ট্রেন প্রায় 2 ঘন্টা লেট। কি সব রেল লাইন মেরামতির কাজ চলছে, তাই এই ঝুঁকি। সঞ্জয় যখন স্ত্রী লিপিকা আর ছেলে পুনুকে নিয়ে ট্রেন থেকে নামলো, ততক্ষণে বেলা গড়িয়ে গেছে। হাত ঘড়ি বলছে বেলা প্রায় 1:30। ভোরবেলায় রওনা দিয়েছিল ওরা। কথা ছিল মোটামুটি 11টার মধ্যে আয়নাপুরে পৌঁছে যাবে। কিন্তু কপাল মন্দ, খিদে সঞ্জয়ের পেট একেবারে চুঁচু করছে। লিপিকার প্রণয়ের তো একই অবস্থা। ও বারবার বারণ করেছিল লিপিকাকে, বলেছিল, আমার কথা শোনো লিপি, বিদেশ বিভুই জায়গা, কোথায় থাকবো কি খাবো তার ঠিকানা নেই। আর লক্ষ্মীটি জেদ করো না। আচ্ছা আচ্ছা, আমি গিয়ে সবটা গুছিয়ে নিই, তারপর না হয়। লিপিকা স্বামীর কোনো ওজোর আপত্তি শোনেনি। তার কথার মাঝেই বলে উঠেছিল, ওই বিদেশ বিভুঁই বলেই তো আমি আরো যেতে চাইছি। দেখো, আমি না গেলে তোমার দেখাশোনা করবে কে? ওই আয়নাপুর না ছাইপুর, সেখানে তো আর হোটেল নেই যে টাকা ফেললেই বন্দোবস্ত হয়ে যাবে। আর আমিও সেই দুশ্চিন্তায় এদিকে অসহায়ের মতো 2 চোখের পাতা এক করতে পারবো না। বউকে কোনোভাবেই নিরস্ত করতে পারেনি সঞ্জয়। অবশেষে সে মোক্ষম চাল দেয়। সবই তো বুঝলাম, কিন্তু আবার কিন্তু কিসের? তুমি না হয় যেমন তেমন ভাবে থেকে যাবে, কিন্তু পুনু, ওকে তো একটা নিরাপদ মাথা গোঁজার ঠাঁই ছাড়া রাখা যাবে না। ও তো এখনো ছোট লিপি, আমার কথা শোনো প্লিজ। তোমরা কদিন পরে যাও। আচ্ছা, আমি এই তোমায় ছুঁয়ে কথা দিচ্ছি, 1 মাসের মধ্যেই নিজে এসে তোমাদের নিয়ে যাব, কেমন? শেষ চেষ্টা করে সঞ্জয়, কিন্তু লিপি নাছোড়বান্দা। সে বরের সাথে যাবেই। ঘাড় গোঁজ করে বলে ওঠে, ওসব আমি জানি না। মাথা গুঁজার ঠাই যদি না থাকে তবে তুমি কি গাছতলায় থাকবে? সে তো আরো তাহলে সাংঘাতিক কথা। আমি এই ব্যাপারে তোমার কোনো কথা শুনছি না। তোমাকে আমাদের সঙ্গে করেই সেখানে নিয়ে যেতে হবে, ব্যাস। তোমার যদি একটা মাথা গুঁজার ব্যবস্থা হয় তাহলে আমাদেরও ঠিক কিছু না কিছু বন্দোবস্ত হয়েই যাবে। অগত্যা পরিবারকে বগল দাবা করে নতুন কর্মস্থলের উদ্দেশ্যে যাত্রা করতে হয় সঞ্জয়কে। স্টেশনে নেমে সঞ্জয়ের হতাশা দীর্ঘায়িত হয়। ও জায়গাটাকে যতটা পাড়াগাঁ ভাবছিল, এইখানকার অবস্থা তার চেয়েও করুণ। স্টেশন বলতে দেখ চক্রবালে গিয়ে মেশা দীর্ঘ ইস্পাতের রেললাইনের দুপাশে 2টো উঁচু জায়গা। লাল মাটির উপর ইতস্তত কিছু নুড়ি পাথর বেছানো রয়েছে। বর্ষার সময় কাজেই সেই মাটি আর নুড়ি ভিজে গেছে। স্পষ্ট বোঝা যায় এদিকে সদ্য বৃষ্টি হয়েছে। রেল বিভাগে বসানো হলদে রংচটা বোর্ডে বাংলা, ইংরাজি ও হিন্দিতে লেখা আছে আয়নাপুর। চতুর্দিকে এরিন্ডা আর বুনো গাছগাছালির জঙ্গল। স্টেশন চত্বরে যা হাল, তাতে স্টেশনে যে খুব বেশি ট্রেন দাঁড়ায় না তা বলাই বাহুল্য। গোটা ট্রেন থেকে মাত্র 3টি প্রাণী নেমেছে এখানে। চতুর্দিকে জনপ্রাণীর চিহ্নমাত্র নেই। এদিক ওদিকে তাকিয়ে স্টেশনের সেই উঁচু জায়গাটায় একেবারে শেষ প্রান্তে একটা ছোট্ট ঘর চোখে পড়ল সঞ্জয়ের। ঘরটার গায়ে একটি ছেলেদের অন্তর্বাসের রং বেরঙা বিজ্ঞাপন। এক বিখ্যাত অভিনেতার পেশিবহুল চেহারায় ওই কোম্পানির স্যান্ডো গেঞ্জি পরানো, আর তার পরনে জিন্সের প্যান্টের উপরে দেখা যাচ্ছে ওই কোম্পানির জাঙ্গিয়া রুকিঝুঁকি। সঞ্জয় মনে মনে ভাবল, ওটাই তবে আয়নাপুর স্টেশনের স্টেশন মাস্টারের ঘর বা টিকিট কাউন্টার জাতীয় কিছু। কারণ তাছাড়া তো আর কোনো ঘরটর চোখে পড়ছে না। সে বউ আর ছেলেকে নিয়ে এগিয়ে গেল ওদিকে। একচালা ঘরটার সামনে যেতেই
চোখে পড়ল একটা জং পড়া লোহার গরাদ। তার নিচে একটা অংশ কেটে টিকিট নেওয়ার আর সেই বাবদ টাকা দেওয়ার বন্দোবস্ত। নিচের সেই অংশটা এক প্রকার হলেও গরাদের ওপরের দিকটায় ধুলো ময়লা জমে এমন অবস্থা যে ঠিক করে ভেতরটা ঠাহর হয় না। সঞ্জয় ভালো করে তাকিয়ে দেখল ঘরের গাদা গাদা ফাইলপত্র আর বোঁচকা বুঁচকিতে ঠাসা। তারই মাঝখানে একটা টেবিল চেয়ার। কোনো লোকের দেখা নেই। সে একটু অবাক হয়ে বলল, কি করি বলো লিপি, গোটা এলাকায় একটা মানুষজনের দেখা পাচ্ছি না। ব্যাংকটা যে কোনখানে সেটা। ওর কথার মাঝেই ঘরের ভেতর থেকে একটা গলা খাঁকড়ানি দেওয়ার শব্দ ভেসে এলো। সেদিকে ফিরে সঞ্জয় দেখল একটা খয়াটে চেহারা লোক উদয় হয়েছে কোথা থেকে। লোকটা বলল, বলুন। আগে আমার নাম সঞ্জয়, সঞ্জয় সেনগুপ্ত। কলকাতা থেকে আসছি, এখানকার ব্যাংকের নতুন ম্যানেজার। ব্যাংকটা কোন দিকেই সেইটা যদি একটু বলে দিতেন তো খুব উপকার হতো। আসলে নতুন জায়গা তো, সাথে পরিবার রয়েছে, বুঝতেই পারছেন। আমার নাম হরিহর পোদ্দার, স্টেশন মাস্টার। তা মশাই একেবারে পরিবার নিয়ে হাজির হয়েছেন? কলকাতার মানুষ আপনারা, পারবেন এই বাজপাড়া গায়ে থাকতে? হ্যাঁ, কি করব মশাই, সরকারি চাকরি বোঝেনি তো। তা পথটা যদি বাতলে দিতেন তাহলে। এই পিছন দিক দিয়ে নেমে যান। ভাগ্য ভালো থাকলে গরুর গাড়ি পেলেও পেয়ে যেতে পারেন। ওদের বললেই দেখিয়ে দেবে। আর যদি কপাল মন্দ হয় তবে হাঁটা ছাড়া গতি নেই। বেশি না, মাইল 2 হাঁটা পথ। এখানে গরুর গাড়ি? বেশ, আচ্ছা, অনেক ধন্যবাদ দাদা, আসি। আসুন, তবে কোনো সমস্যায় পড়লে আমার সাথে যোগাযোগ করবেন। যতটা পারি সাহায্য করে দেবো আর কি। নমস্কার। বলে গরাদের ওপার থেকে হাত তুলে নমস্কার করলেন হরিহর পোদ্দার। ভাগ্যদেবী সুপ্রসন্নই ছিলেন। একটা গরুর গাড়ি জুটেও গেছিল ওদের। গ্রামের মনোমুগ্ধকর পরিবেশ দেখতে দেখতে সেনগুপ্ত পরিবার যখন ব্যাংকের সামনে এসে নামল তখন বাজে 3টে। মাঝখানে একবার বৃষ্টি নেমেছিল ঠিকই, কিন্তু সঙ্গে ছাতা থাকায় তাতে বিশেষ সমস্যা হয়নি। গাড়িটা থামতে দেখে একজন মাঝবয়সী লোক দৌড়ে বেরিয়ে এলো। হাত জোড় করে বলল, স্যার, আপনি আমাদের গ্রামীণ ব্যাংকের নতুন ম্যানেজার বাবু তো? হ্যাঁ, সঞ্জয় সেনগুপ্ত, আর এই আমার পরিবার। আমি স্যার সনাতন দলপতি, এই ব্রাঞ্চের ক্লার্ক কাম ক্যাশিয়ার। স্যার আসুন, ভিতরে আসুন। বলে সনাতন ওদের মালপত্র ধরাধরি করে ব্রাঞ্চের ভেতরে নিয়ে গেল। ছোট 2 কামরার বাড়ি দিয়ে তৈরি ছোট্ট গ্রামীণ ব্যাংকখানা। সনাতন দেখিয়ে বলল, স্যার এই ঘরটায় ভল্ট আর এই ঘরটায় পাবলিক ডিলিংস হয় স্যার। আসুন স্যার, ম্যাডাম আসুন, বসুন। চেয়ার এগিয়ে দিল সে। আচ্ছা সনাতন বাবু, ব্যাংক এমন ফাঁকা কেন? স্যার আমাকে বাবু বলবেন না দয়া করে, আপনি আমায় নাম ধরেই ডাকবেন। আসলে স্যার ছোট্ট গ্রাম, আশেপাশে যে গ্রামগুলো আছে সেগুলোও খুব একটা বর্ধিষ্ণু নয়, কাজেই ব্রাঞ্চ মোটামুটি ফাঁকাই থাকে। খালি মাসের শুরুতে কদিন, আর যখন সরকারি যোজনার গ্রান্টগুলো আসে তখন একটু ভিড় হয়। কথা বলতে বলতে সনাতন হঠাৎ মাথায় হাত দিয়ে জিভ কাটে। এই রে, ইস, দেখেছেন স্যার কি কাণ্ড করেছি। আপনারা এত দূর থেকে এসেছেন, আপনাদের জন্য একটু খাবার দাবারের। দাঁড়ান দাঁড়ান স্যার, আমি এক্ষুনি আসছি স্যার। বলেই কোথায় পালিয়ে গেল লোকটা। মিনিট 10 পরে আর একজনের হাতে করে 3টে মোটা করে ভাজা মামলেট আর 2 কাপ চা নিয়ে হাজির হলো সনাতন দলপতি। লোকটাকে সে বলল, এই রাখো রাখো, এইখানে টেবিলে রাখো। লোকটা সেসব নামিয়ে রেখে বিদায় নিল। সনাতন বলল, নিন স্যার, একটু খেয়ে নিন। পুনু আনন্দে লাফিয়ে উঠল। মা মা আমি অমলেট খাবো। লিপিকা ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তা দাদা, আপনি আবার এই অসময়ে এসব? আরে ম্যাডাম কি যে বলেন, আরে আমি তো আমার বাড়ি থেকেই সব নিয়ে এলাম। আমার বউ সুধাই বানিয়ে দিয়েছে এসব। হেসে জবাব দেয় সনাতন। সঞ্জয় চা খেতে খেতে ব্যাংকের টুকটাক খবরাখবর নিচ্ছিল। ও বাকিটা কাল বুঝে নেব সনাতন। এবার আমার থাকার একটা ব্যবস্থা না করলেই নয়।
বুঝতেই পারছেন, সাথে পরিবার আছে। আগে স্যার, আমি সেই ব্যবস্থা করেই রেখেছি। কিন্তু আমি জানতাম আপনি একা আসবেন, না হলে অন্য কোথাও। কেন, সেই জায়গা কি পরিবার নিয়ে থাকার মতো নয় নাকি? মেস টেস জাতীয় কিছু নাকি? না স্যার, তা নয়। দিব্যি একটা 2 কামরার বাড়ি, বেশি দূরেও নয়। তবে 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 কি সনাতন? হ্যাঁ, না ও কিছু নয় স্যার। চলুন, আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। ব্যাংকের গেটে তালা ঝুলিয়ে সঞ্জয়ের অনেক আপত্তি সত্ত্বেও একটা বড় ব্যাগ কাঁধে তুলে নিয়ে পথ দেখিয়ে সেনগুপ্ত পরিবারের নতুন ঠিকানায় নিয়ে এলো সনাতন দলপতি। আকাশে কালো মেঘের দল চাক বেঁধেছে, মৃদুমন্দু ঠান্ডা বাতাস বইছে ইতিমধ্যে। বৃষ্টি নামবে। এই কালো আকাশের প্রেক্ষাপটে একটা ছোট্ট জলার পারে গুটি কয় ছাতিম গাছের ছাওয়ায় একটা ছিমছাম টিনের চালের বাড়ি। বাড়িটার 3 দিকে পুকুরের ধার বরাবর অজস্র কচু গাছের সারি। সেসব পেরিয়ে বাড়িটার সামনে এসে দাঁড়ায় ওরা। সনাতন চাবি ঘুরিয়ে দরজায় তালা খোলে। ঠেলা দিতেই একটা ভৌতিক ক্যাচ শব্দে দরজাটা খুলে যায়। ঘরটা সদ্য চুনকাম করানো হয়েছে। এখনো নতুন চুন রঙের গন্ধে মম করছে বাড়ির অন্দরমহল। জানলাগুলো খুলে দেওয়ায় ঘরের ভেতরে বাতাস খানিকটা হালকা হলো। লিপিকা বাড়িটা ঘুরে ঘুরে দেখে এসে বলল, সনাতন দা, বাড়িটা তো ভালোই, কিন্তু আপনি এমন কিন্তু কিন্তু করছিলেন কেন? তারপর সঞ্জয়ের উদ্দেশ্যে বলল, আমার বাবা বাথরুম নিয়ে বেশ দুশ্চিন্তা ছিল, কিন্তু এই দেখে এলাম দিব্যি পরিষ্কার পরিচ্ছন্ন। একটা চৌবাচ্চাও আছে জানো। রান্নার জায়গাটা একটু ছোট, তবে মন্দ নয়। তবে আর কি, হোম মিনিস্টারের যখন পছন্দ হয়েছে তখন তো আর কোনো দ্বিধার প্রশ্নই নেই। অবশ্য পছন্দ না হলেও যে বিশেষ অন্য বন্দোবস্ত করা সম্ভব হতো তেমন নয়। কি বলেন সনাতন? আসলে ছোট্ট গ্রাম স্যার, এইখানে আর ওইসব হোটেল লজ কোথায় পাবেন বলুন? তা সনাতন, এ বাড়ির ভাড়া কত? সেসব কাল হবে স্যার। আমি জল তুলিয়ে রেখেছি, আগে আপনারা হাত মুখ ধুয়ে একটু গুছিয়ে নিন। আপনাদের জন্য একটা বিছানা আর কিছু আসবাবের বন্দোবস্ত আগেই করে রেখেছি, সেগুলো একটু দেখে নিন। সে না হয় হলো, কিন্তু খাওয়া দাওয়ার বন্দোবস্ত কি হবে? স্যার, আজ রাতের খাবারটা আমার বাড়ি থেকেই আসবে। কাল না হয় একটা গ্যাস একটা ওভেনের বন্দোবস্ত করে দেবক্ষণ। আমি তাহলে আসি স্যার। ছাতাটা আনিনি, বৃষ্টি নেমে গেলে আবার ঝামেলায় পড়ব। এই বলে সনাতন তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। সঞ্জয় দরজাটা বন্ধ করে ছিটকিনি তুলে দিয়ে এসে বলল, বেশ ভালোই বন্দোবস্ত করেছে, কি বলো? লিপিকা এটা সেটা দেখতে দেখতে জবাব দিল, হ্যাঁ তা করেছে, কিন্তু অমন কিন্তু কিন্তু করছিল কেন বলো তো? প্রশ্নটা যে সঞ্জয়ের মাথাতেও আসেনি তেমন নয়, কিন্তু এসব ভেবে লাভ কি? আপাতত গাটা একটু এলাতে হবে। সকাল থেকে দৌড়ঝাঁপ করে ভীষণ ক্লান্ত লাগছে ওর। সন্ধে হয়েছে বেশ খানিকক্ষণ হলো। ছেলের ডাকে ঘুমটা ভাঙল সঞ্জয়। বাবা, ও বাবা, ও বাবা, ওঠো না ও বাবা। চোখ মেলে তাকিয়ে দেখে জানলার বাইরে চরাচর অন্ধকারে গা ডুবিয়েছে, আর সেই দিগন্ত বিস্তৃত তমসা ঘন চরাচর প্লাবিত হচ্ছে শ্রাবণের বর্ষায়। বাড়ির এই পূর্ব দিকের ঘরটাকেই শোয়ার ঘর হিসেবে ব্যবহার করবে বলে ঠিক করেছিল লিপিকা। তাই বিছানাপত্র টেনে এই ঘরে সরিয়ে আনা হয়েছে সেই বিকেলেই। তারপর হাত মুখ ধুয়ে সেই টেনে আনা বিছানাতেই গড়িয়ে পড়েছিল সঞ্জয়। ক্লান্ত দু চোখে নেমে এসেছিল ঘুম। ওকে চোখ মেলতে দেখে লিপিকা বলল, বাবা, কি ঘুমটাই না ঘুমালে! টানা 2 ঘন্টা পড়ে পড়ে নাক ডাকলে। এমন নতুন জায়গায় এসে ঘুম আসে? সঞ্জয় উঠে বসল। জানলা দিয়ে হালকা বৃষ্টির ছাট আসছে। হাত বাড়িয়ে সেই বৃষ্টির সুখ নিতে নিতে বলল, যা ধকল গেছে না সকাল থেকে! উফ,
এই সময় একটু চা পেলে ভালোই হতো, কি বলো? তা তো হতো, কিন্তু মালপত্র তো কিছুই নেই, চা বানাবো কিভাবে? সঞ্জয় আড়মোড়া ভেঙে বলল, দাঁড়াও দেখি বেরিয়ে, আশেপাশে অন্তত একটা চা গুমটি পাওয়া যায় কিনা দেখি। জামা প্যান্ট বদলে নিয়ে দরজার কাছে গিয়ে সঞ্জয় আবার ঘুরে দাঁড়ায়। বলছি, টর্চটা আর ছাতাটা কি সঙ্গে এনেছো? দাঁড়াও দেখছি। বলে উঠে গিয়ে আধ খোলা সুটকেস থেকে টর্চ আর একটা ফোল্ডিং ছাতা এগিয়ে দেয় লিপিকা। বাইরে বেরিয়ে ছাতা মাথায় দিয়ে দুপা এগোতেই সঞ্জয় বুঝতে পারে চা আনতে বেরোনোর এই সিদ্ধান্ত ভুল হয়েছে। বৃষ্টি পড়ছে সাদা হয়ে, সেই বৃষ্টির দাপটে কচু বনের মাথাগুলো নইয়ে পড়েছে দুধারে। তার ফাঁক থেকে শুরু হয়েছে ব্যাঙের অবিরাম কলতান। সেই কলকাকলির মধ্যে দিয়ে এগিয়ে যেতে গিয়ে যেন কি একটা দেখে থমকে দাঁড়ায় সে। ওটা কি? পুকুর পাড়ে কে যেন বসে আছে মনে হলো। এই ঝড় বাদলায় অমন হাঁটু মুড়ে কে বসে আছে পুকুর পাড়ে? গায়ের কোনো লোক নাকি? হয়তো মাছ টাছ ধরতে এসেছে। সঞ্জয় শুনেছে এইরকম বৃষ্টিতে যখন পথঘাট ভেসে যায় তখন নাকি গ্রামগঞ্জে কই মাছের ঝাঁক উঠে আসতে পারে। সেগুলো এতটাই নাগালের মধ্যে চলে আসে যে হাত দিয়েই ধরা যায়। কেউ কি তেমনই? সঞ্জয় মনে মনে ভাবে। এগিয়ে গিয়ে দেখবো, না থাক, আবার কি মনে করবে না করবে। গাঁয়ের লোকেদের মনে অত শহরবাসীদের মতো ঘোর প্যাঁচ নেই, দেখি না গিয়ে। এই ভেবে সে কচুবন বাঁচিয়ে এগোতে লাগলো, কিন্তু পুরোটা যেতে পারল না সঞ্জয়। বৃষ্টির জল জমে কচুবনের গোড়া একেবারে থকথকে কাদা হয়ে গেছে। সেটাও অন্ধকারে ঠিক ঠাহর করতে পারছে না। পা ফেলতে চোরাবালের মতো বেশ খানিকটা ঢুকে গেল সেই প্যাচ প্যাচে কাদায়। নিজের অজান্তে এই মুখ থেকে একটা আক্ষেপ বেরিয়ে এলো। তারপর সাবধানে পাটা সেই কাদার গাদা থেকে তুলে আবার সামনের দিকে মানে পুকুরের পাড় লক্ষ্য করে এগিয়ে গেল সে। কিন্তু জায়গাটায় পৌঁছে সে থ বনে গেল। কোথাও কেউ নেই। কচু বনের আড়ালে এই জায়গাটা একেবারে পুকুরের পাড়ে। বৃষ্টির মরশুম, তাই পুকুর ছাপিয়ে জল উঠে এসেছে ডাঙায়। আশ্চর্য ব্যাপার, লোকটা গেল কোথায়? সঞ্জয় টর্চ মেরে চারিদিকটা দেখল। এখান থেকে পুকুরের পশ্চিম দিকটা পরিষ্কার দেখা যায়। দুই পাড়ে অজস্র কচুরি পানার জঙ্গল। ও যেখানে দাঁড়িয়ে আছে তার উল্টো দিকে পুকুরের অপর পাড়ে ঠিক একটু আগে দেখা সেই লোকটার মতো কেউ যেন হামুড়ে বসে আছে। সঞ্জয় ভীষণ অবাক হল। মনে মনে ভাবল, আরে লোকটা এক্ষুনি এখানে ছিল, এর মধ্যেই ওপরে গেল কি করে? এ কি ভোজবাজি নাকি? আর সে এদিক ওদিক ঘুরে ঘুরে করছেটাই বাকি। যাকগে, অন্যের বিষয়ে মাথা গলিয়ে তো লাভ নেই। বৃষ্টির বেগ বাড়ছে, পাল্লা দিয়ে পুকুরের জলস্তরও বাড়ছে। বিদেশ বিভূই জায়গা, জলে পা পিছলে পড়লে আর এক বিপদ হবে। এই ভেবে সঞ্জয় সবে পেছন ফিরতে যাবে এমন সময় কে যেন ওর পিঠে একটা ঠেলা দিল। টাল সামলাতে পারল না সে। পিচ্ছিল পুকুরের পাড়ে তার রবারের হাওয়াই চপ্পল সঞ্জয় শরীরের ভার সামলাতে পারল না। ওই তুমুল বৃষ্টিতে পা হড়কে সোজা পুকুরের জলে পড়ে গেল। জলে পড়ার ঠিক আগে ওর মুখ থেকে আ করে একটা অস্ফুট স্বর বেরিয়ে এলো। নির্জন চরাচরে বৃষ্টির শব্দ ছাপিয়ে গম গম করে উঠল তার সেই ভয়ার্ত কণ্ঠস্বর। মা ও ছেলে সেই নতুন ঘরের এক কোণে আতঙ্কিত হয়ে দম বন্ধ করে বসেছিল। ঘরের দরজাটা খিল দিয়ে শক্ত করে আটকানো, কিন্তু দরজার বাইরে দিয়ে ভেসে আসছে মুহুর্মুহু আর্তনাদ। সেই অমানসিক গর্জনে কেঁপে কেঁপে উঠছে তারা দুজনে। এরপর শুরু হলো
দরজা ধাক্কানো। সেই অশরীরী প্রেতাত্মা দরজাটাকে ভীষণভাবে ধাক্কাচ্ছে। পলকা খাটের দরজাটা কতক্ষণ সেই ভয়ঙ্কর অলৌকিক শক্তির হাত থেকে সেই নিরপরাধ মা ও শিশুকে রক্ষা করতে পারবে তা নিয়ে সংশয় দানা বাঁধছে। যে কোনো মুহূর্তে দরজার খিল ভেঙে হুড়মুড়িয়ে ভিতরে ঢুকে আসবে সেই প্রেতাত্মা। এক সময় হলো তাই, প্রচন্ড শব্দে ভেঙে পড়লো দরজাটা, আর সেই ছোট্ট ছেলেটা মায়ের কোলে মুখ গুঁজে ভয়ে আর্তনাদ করে উঠল। লিপিকা ছেলেকে নিয়ে শোয়ার জন্য নির্দিষ্ট সেই পূর্বের ঘরেই বসেছিল। ট্রেনে করে আয়নাপুরে আসার পথে এক হকারের থেকে একটা নাম করা পত্রিকায় বিশেষ ভৌতিক সংখ্যা কিনেছিল সে। ওটাই পড়ছিল মন দিয়ে। গল্পেরই অংশটা পড়তে পড়তে অজান্তেই তার গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। এর মধ্যে এই আর্তনাদের শব্দ। চমকে উঠে হাত থেকে পত্রিকাটা ফেলে দিয়েছিল লিপিকা। সে মনে মনে ভাবল, সঞ্জয়ের গলা না, নাকি ভূতের গল্প পড়তে পড়তে মনের ভুল হলো। ঘাড় তুলে একবার ঘরের চারিদিকে চোখ বুলিয়ে নিল লিপিকা। বিছানার এক কোণে বসে হাওড়া স্টেশন থেকে কিনে নেওয়া জিগস পাজল নিয়ে মেতে আছে পুনু। এই এক স্বভাব ছেলেটার। নতুন খেলনা পেলে ওর যেন আর কিছুই চাই না। খাওয়া পড়া ঘুম সব ফেলে এই নিয়েই মজে থাকবে কয়দিন। তারপর সেই নতুন খেলনাটির খোলন জলে দেখা হয়ে গেলে তবে এখানে এসে যেন সাপে বর হয়েছে। না হলে বাবু এতক্ষণে কয়েকশোবার চিপস আর চকলেটের জন্য মাথা খারাপ করে ফেলতেন। তারপর সেই দুপুরে একটা মামলেটের পর কিছুই পেটে পড়েনি ওর। বাচ্চা মানুষ কতক্ষণই বা সহ্য করবে। সঞ্জয়টাও সেই গেল, এখনো ফেরার নাম নেই। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখল লিপিকা, প্রায় আধ ঘন্টা হতে চলল। আর তখনই তার সেই আর্তনাদের কথা মনে পড়ে গেল। তাহলে সঞ্জয়ের কি সত্যি সত্যি কোনো বিপদ হলো? কিন্তু ওই বা কি করবে? একে অজানা জায়গা, বাইরে এমন অঝোর ধারায় বৃষ্টি, তার উপর এই বাচ্চাকে নিয়ে তো আর বাইরে বেরোনো যায় না। কিন্তু সত্যি যদি সঞ্জয় কোনো বিপদে পড়ে থাকে, লিপিকার মনটা কু ডেকে উঠল। না, এইভাবে চুপ করে বসে থাকা যায় না, একটা কিছু করতেই হবে। ও ছেলেকে ডেকে বলল, পুনু, তুই একটু চুপ করে বসবি? আমি একটু বাবাকে দেখে আসি। পুনুর এখন এসবে মন নেই। সে কোনো রকমে ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে আবার নিজের পাজল সাজাতে ব্যস্ত হয়ে পড়ল। আর একটা ছাতা মাথায় নিয়ে বাড়ির মূল দরজার বাইরে থেকে ছিটকিনি দিয়ে বরের খোঁজে বেরোল লিপিকা। তার মনে অজস্র ভয় আর উৎকণ্ঠা দানা পাকিয়েছে। সঞ্জয়ের দেখা নেই। এদিকে জনহীন গ্রামের বাড়িতে একা ওইটুকু ছেলেকে ফেলে বের হতে হলো তাকে। নিজেকে বড় অসহায় লাগে তার। কয়েক পা এগোতে লিপিকার মনে হলো মাথার উপর ছাতিম গাছের ডালটা কেমন যেন নড়ে উঠল, যেন কেউ ডালে বসে পা দোলাচ্ছে ওর দিকে তাকিয়ে। বর্ষাকাল বলে সঙ্গে করে অতিরিক্ত ছাতা আনলেও টর্চ একটাই, আর সেটা ওর বর কিছুক্ষণ আগে নিয়ে বেরিয়েছে। আজ পূর্ণিমাও নয় যে চাঁদের আলোয় কিছু দেখা যাবে। উল্টে আকাশ ভরা বর্ষায় কালো মেঘের জন্য অন্ধকার যেন চতুর্গুণ বেড়ে গেছে। তার উপরই মুষলধারায় বৃষ্টি। লিপিকা ভাবল বিড়াল টিলাল হবে হয়তো। বৃষ্টি থেকে বাঁচতে গাছের উপর উঠে বসে আছে, কিন্তু নিজের মনে তার নিজের কাছে কেমন যেন খেলো মনে হলো। মনের জোরেই আশঙ্কা ঠেলে সরিয়ে কয়েক পা এগোতেই আবার গাছের ডালগুলো ভীষণ জোরে নড়ে উঠল। এবার তার নিজের কৌতূহল চেপে রাখতে পারল না সে। ছাতার তলা দিয়ে উঁকি দিল গাছের দিকে। ঘুটঘুটে অন্ধকার ছাড়া সেদিকে তো আর কিছুই দেখা যায় না। ছাতা নামিয়ে রাস্তার দিকে ফিরতেই লিপিকার হাত পা ঠান্ডা হয়ে এলো। আকাশ ফাটিয়ে বজ্রপাত হলো, আর সেই বজ্রপাতের আলোতে সে দেখল
একটা বুড়ি দাঁড়িয়ে আছে ঠিক তার এক হাতের মধ্যেই। বুড়ির মাথায় সাদা অবিন্যস্ত চুলের শাড়ি, শীর্ণ অনাহার ক্লিষ্ট চোখ দুটো যেন কোঠরের ভেতর থেকে আগুনের ভাঁটার মতো জ্বলছে। সাদা থান পরা সেই কুঁজো শরীরটায় একটা জিনিস লক্ষণীয়, তার তুবড়ানো গালের মাঝে, শুকিয়ে ফেটে যাওয়া ঠোঁট জোড়ার মাঝে দুপাটি ভয়ঙ্কর তীক্ষ্ণ দাঁত। আরো আশ্চর্যের বিষয়, বুড়ির হাতে একটা হাত দুয়েক লম্বা কাঠের টুকরো ধরা। কিন্তু লিপিকার পর মুহূর্তেই ভুল ভাঙল, ওটা কাঠের টুকরো নয়, একটা হাতুড়ি। বুড়ি লিপিকার দিকে তাকিয়ে দাঁত বার করে নাকি সুরে বলে উঠল, আমার বাড়ি দখল নিবি? আর তারপরেই সেই বৃদ্ধার শরীর কাঁপিয়ে উঠে এলো সেই হাসি। শুনলে মৃত মানুষ পর্যন্ত ভয়ে শিউরে উঠবে। লিপিকা আতঙ্কে সাদা হয়ে গেল। ছাতা ফেলে কোনো দিকে না তাকিয়ে সে বাড়িটার দিকে ছুটল। এক ঝটকায় ছিটকিনি খুলে ভেতরে ঢুকে খিল দিল সে। দরজার বাইরে থেকে তখনও সেই বুড়ির কণ্ঠস্বর ভেসে আসছে, আমার বাড়ি দখল নিবি? শোনা যাচ্ছে সেই পৈশাচিক হাসি। সেই হাসি কোনো মানুষের হতে পারে না। সেই হাসি অন্তরের ওপার থেকে উঠে আসা কোনো অলৌকিক প্রেতাত্মার হাসি। সে হাসি যেন কান দিয়ে ঢুকে বুকের ভেতরে কামারের হাঁপড়ের মতো বাড়ি মারছে। ভয়ে উত্তেজনায় লিপিকার হাত পা অবশ হয়ে আসছে। দরজায় পিঠ দিয়ে কাঁপতে কাঁপতে বসে পড়ল সে। অমন ধাক্কা ধাক্কি দরজা পেটানো শব্দে উৎসুক হয়ে খেলনা ফেলে উঠে এসেছে পুনু। সে সপ্রশ্ন দৃষ্টিতে মায়ের দিকে চেয়ে আছে। লিপিকা ছেলেকে বুকে টেনে নেয়। মায়ের বুকে মুখ গুজে একটু ভীত কণ্ঠে পুনু শুধায়, মা, মা ওটা কি হচ্ছে মা? কে দরজায় ধাক্কা দিচ্ছে মা? অমন করে ছড়া বলছে কে? তুমি দরজা খুলছো না কেন মা? হ্যাঁ? লিপিকা ছেলের প্রশ্নের উত্তর দেওয়ার মতো অবস্থা নেই। তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ও কোনো রকমে ছেলেকে নিয়ে ভাঙা খাটের তলায় লুকিয়ে দু হাতে পুনুর মুখ চেপে বলল, চুপ 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 কর। দরজায় প্রবল একটা শব্দ করে ভেঙে পড়ল মেঝেতে। খাটের তলা থেকে বিস্ফারিত দৃষ্টিতে দেখতে লাগলো সেই বুড়ির ভূখণ্ড লম্বা শরীরখানা টেনে বেড়াচ্ছে ঘরের এ মাথা থেকে ও মাথা। আর হাতের হাতুড়িটা মেঝেতে ঘষা খেয়ে একটা বিভৎস শব্দ তুলছে। যেন মনে হচ্ছে এক মুহূর্তে যদি লিপিকাকে খুঁজে পায় তাহলে মুহূর্তের মধ্যে সেই চরম আঘাত আছড়ে পড়বে তার মাথায়। বেশ কিছুক্ষণ পর শব্দ বন্ধ হলো। কেউ কোথাও নেই। লিপিকা এখনো বুঝতে পারছে না যে ওটা কে ছিল, কে ওই বৃদ্ধা। অমন বিভৎস উন্মাদের মতো দাঁত মুখ বার করে তিনি অমন করে ছড়াই বা কাটছিলেন কেন? উনি কি পাগল, নাকি নরক থেকে উঠে আসা কোনো হিংস্র নরপিশাচ? কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ একজন অচেনা মহিলাকে এমনভাবে ভয় দেখাবেনি বা কেন? লিপিকা মনে মনে সাহস সঞ্চার করার চেষ্টা করল। না 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 না, এসব আমি কি ভাবছি? মাথা মাথা ঠান্ডা করে ভাবতে হবে। সঞ্চয় নেই। আমিও যদি এমন অবুঝের মতন ভয় পাই তাহলে পুনুকে কে সামলাবে? বাচ্চা মানুষ, তাই বুঝতে পারেনি কিছু। কিন্তু 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 আমি এরকম করতে থাকলে শান্ত হ, শান্ত হ লিপিকা, শান্ত হ। অচেনা অজানা জায়গায় এমন ঝড় বাদলার পরিবেশে রজ্জুতে সম্ভ্রম হয়। উনি নিশ্চয়ই কোনো অভাগিনী মানুষ, নিয়তির তাড়নায় পাগল হয়ে গেছেন। সেদিকে তাকিয়ে দেখে পুনু সরে গিয়ে খোলা জানলার গড়ার ধরে দাঁড়িয়ে আছে। দুটো হাত জানলার বাইরে বের করে আপন মনে বৃষ্টির জল মাখছে সে। ঠান্ডা শীতল জলকণায় ভিজে যাচ্ছে তার চোখ মুখ। লিপিকা জলের বোতল থেকে খানিকটা জল খেয়ে হাঁক পারল।
পুনু, পুনু ওখান থেকে সরে এসো, আমি জানলাগুলো বন্ধ করে দিই। পুনু জানলা থেকে একটু সরল না। যেমনভাবে দুহাতে বৃষ্টির জলের টুকরো ধরার চেষ্টা করছিল, ঠিক তেমনভাবেই চেষ্টা করতে লাগলো। লিপিকা ছেলেকে আরও একবার বোঝাবার বৃথা চেষ্টা করল। লিপিকা দেখল এই শুনশান প্রান্তরের মাঝে এই বিরক্তিকর আবহাওয়ায় এখন ছেলেকে ঘাঁটিয়ে লাভ নেই। তার থেকে অন্য জানলাগুলো তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া দরকার। বৃষ্টির বেগ আরও বাড়ছে, ঘরময় জলে জল হয়ে যাবে। সে উঠে গিয়ে পাশের ঘরের জানলাগুলো বন্ধ করতে আরম্ভ করল। মনে মনে সঞ্জয়ের জন্য উদ্বেগে সে ছটফট করছিল, কিন্তু একবার খোঁজ নিতে বেরিয়ে যা ঘটল, তারপরে পুনুকে ফেলে সে আর কিছুতেই এ বাড়ি ছেড়ে বেরোতে পারবে না। ওই বুড়ি পাগল হন বা যাই হন না কেন, লিপিকার মনে তিনি ত্রাস সৃষ্টি করেছেন। আবার দরজা খুলে বাইরে বেরোলেই যদি সেই মহিলা এসে হাজির হয়। এই মুহূর্তে তার উপস্থিতি টের পাওয়া যাচ্ছে না বটে, কিন্তু ভরসা কি? কে জানে, হয়তো আশেপাশের কোনো ঝোপঝাড়ের আড়ালে ঘাপটি মেরে বসে আছে। বৃদ্ধার যা বয়স, তাতে লিপিকার সাথে উনি হয়তো শারীরিক ক্ষমতায় পেরে উঠবেন না, কিন্তু তিনি যদি পুনুর কোনো ক্ষতি করে দেন, আর এই আকাশ ভাঙা বাদলে ওইটুকু পুনুকে নিয়ে রাস্তায় বেরোনোও নিরাপদ নয়। ঠান্ডা লেগে শরীর খারাপ হয়ে যাবে। তাছাড়া চারিদিকে যা জঙ্গল, তাতে সাপখোপের ভয়ও উড়িয়ে দেওয়া যায় না। লিপিকা মনে মনে বলল, উফ, কি যে জ্বালাতনে পড়লাম। এর যে সঞ্জয়ের কথা শুনে এখানে না এলেই ভালো হতো। ঠাকুর ঠাকুর করে এই অভিশপ্ত রাতটা কাটলেই বাঁচি। সঞ্জয়টাও ফিরছে না। এই পাগল মহিলার জন্যই বোধহয় ওই সনাতনদা কিন্তু কিন্তু করছিলেন। লিপিকা এসব 7-5 ভাবতে ভাবতে আপন মনে ঘরের জানলা বন্ধ করছিল। এদিকে শোয়ার ঘরের জানলার বাইরে আধারের দিকে তাকিয়ে বৃষ্টি মাখছিল পুনু। ঘরের টিউবলাইটের আলোর ছটা জানলার বাইরের কয়েক হাত জায়গাকে আলো আঁধারি করে রেখেছে। সেই টিউবলাইটের সাদাটে আলোয় বাড়ির লাগোয়া জমিতে ঘাসের ডগায় বৃষ্টির নাচ দেখছিল সে। বৃষ্টির বড় বড় ফোঁটা সেই বর্ষায় তরতাজা ঘাসের দলের মাথায় পাওয়ার বিমের মতোই আক্রমণ শানাচ্ছিল। সে কলকাতায় থাকতে টিভিতে পাওয়া রেঞ্জার্সদের কার্টুন দেখত। সেই কার্টুন চ্যানেলে সুপারহিরোরা ভিলেনের গায়ে মাথায় এমন করে শক্তিশাল ছুঁড়ে মারে। রক্তক্ষয়ী লড়াইয়ের পর সুপারহিরো ছুঁড়ে মারা সেই পাওয়ার বিমের আঘাতে ধরাশায়ী হয় দুর্দান্ত সব ভিলেনের দল। কচি সবুজ ঘাসের দলও যেন সেই পরাক্রমী ভিলেনদেরই মতো বৃষ্টির ফোঁটার ক্রমাগত আঘাতে এলিয়ে পড়ছে, নুইয়ে পড়ছে। তবে তারাও কম শক্তিশালী নয়। নুয়ে পড়ে আবার চোখের নিমেষে তড়াক করে মাথা তুলে সোজা হয়ে দাঁড়ায়। এইসব দেখতে দেখতে হঠাৎ পুনুর মনে হলো, একটু দূরে ঘর থেকে ধার করা টিউবলাইটের আলোয় বৃত্তের বাইরে কি যেন একটা নড়ে উঠল। অন্ধকারটা সেই জায়গায় একেবারে জমাট, পিচ ঢালা, নড়াচড়াটাও বিশেষ জোরালো নয়। কাজেই সেটা যে কি তা স্পষ্ট বুঝতে পারল না সে। কিন্তু শিশু মন সবেতেই উৎসুক হয়ে ওঠে। নিষিদ্ধ নাগালের বাইরে যে কোনো জিনিসেই তার আগ্রহ বেশি। তাই চোখ ডলতে ডলতে আলোর সীমানা টপকে অন্ধকারের মধ্যে সেই বস্তুটাকে দেখার চেষ্টা করল পুনু। আবার নড়ে উঠল। ওটা কি? কোনো বিড়াল কুকুর বলে তো মনে হচ্ছে না। আকারে আয়তনে দিব্যি বড় সড়ো, একটা প্রমাণ সাইজের মানুষের কাছাকাছি লম্বাই হবে বোধ হয়। পুনুর দুহাত তখনও জানলার বাইরে। ও মনোযোগ দিয়ে সেই আধারের আবডালে থাকা নড়াচড়া করা জিনিসটাকে দেখছিল। হঠাৎ কি হলো কে জানে, একটা ভৌতিক চেহারার বুড়ি সেই আধার থেকে বেরিয়ে এসে দৌড়ে এসে জাপটে ধরল ওর হাত দুটো। কি শীতল স্পর্শ! খড়খড়ে ঠান্ডা সেই হাতের স্পর্শে পুরো সারা গায়ে যেন কাঁটা দিয়ে উঠল। ঘটনার আকস্মিকতায় চমকে উঠে কয়েক মুহূর্ত যেন ভয়ে পাথর হয়ে গেল সে। হুঁশ ফিরতেই গায়ে ও মনের সমস্ত শক্তি জড়ো করে চিৎকার করে উঠল পুনু, মা! পাশের ঘর থেকে সেই চিৎকার শুনে দৌড়ে এলো লিপিকা। সে দেখল বাইরে সেই বুড়িটা বাড়ির পিছন দিক দিয়ে এসে চেপে ধরেছে ছেলের বাড়িয়ে রাখা দুখানি হাত। কয়েক মুহূর্তের জন্য পাথর হয়ে গেল সে, কিন্তু মায়েদের তো ভয় থাকে না। লিপিকা দৌড়ে গেল জানলার দিকে।
চেপে ধরলো পুনুর কাঁধ দুটো, তারপর টান দিল তাকে বুড়ির কবল থেকে মুক্ত করার জন্য। কিন্তু দেখতে অমন শুকনো দড়ি পাকানো হলেও সেই বিভৎস দর্শনা বৃদ্ধার গায়ে অমানসিক জোর। লিপিকা সেই প্রাণাস্ত্র টানেও পুনুকে বুড়ির কবল থেকে ছাড়ানো গেল না। পুনু এদিকে আতঙ্কে সাদা হয়ে গেছে, সে চিৎকার করে কাঁদছে। মা, মা বাঁচাও, মা, মা। জানলার বাইরে সেই বুড়ি বৃষ্টির মধ্যে পুনুর হাত দুটো চেপে ধরে খিলখিল করে হেসে চলেছে। উফ, সেই অস্বস্তিকর ভয়ঙ্কর হাসি। আকাশ বাতাস কাঁপিয়ে অট্টহাস্যে ফেটে পড়ছে সেই বুড়ি। হাসতে হাসতে বুড়ির খয়াটে শুকনো ঠোঁট দুটো দিয়ে গড়িয়ে পড়ছে লাল রক্তের মতো কোনো বস্তু। পিশাচের মতো সুরুত করে সেই লালা আবার আবার মুখের মধ্যে টেনে নিল সেই বুড়ি। তারপর খিলখিল করে আবার হাসি। লিপিকা আবার চেষ্টা করলো ছেলেকে এই নরকীয় অবয়বের হাত থেকে মুক্ত করার। আর ঠিক তখনই কড়কড় করে আকাশ ফাটিয়ে বজ্রপাত হলো। সেই বজ্রপাতের সঙ্গে সঙ্গেই পুনুর হাত দুটো ছেড়ে দিল সেই বৃদ্ধা। টাল সামলাতে না পেরে মেঝেতে ছিটকে পড়ল লিপিকা আর পুনু। আর ঠিক সেই সময় ঘরটা অন্ধকার হয়ে গেল। লোডশেডিং। এতক্ষণ আলোর রেস যাও বা ছিল, সেই অসহায় মা ছেলের মনে শক্তি জোগাচ্ছিল, এবার সেটাও আর রইল না। চতুর্দিকে ঘুটঘুটে অন্ধকারে ডুবে গেছে। চরাচর যেন নিস্তব্ধ। বুড়ি সেই খিলখিলিনে হাসিও বন্ধ। যেন সেই বজ্রপাত লিপিকা আর পুনুর বাদে চরাচরের সমস্ত প্রাণ কেড়ে নিয়েছে। কেবল অঝোর ধারায় ঝরে পড়া বৃষ্টির শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। আবার বাজ পড়ল। সেই বিদ্যুৎ চমকের আলোয় লিপিকা দেখল বুড়ি এগিয়ে আসছে একেবারে জানলার গায়ে। গরাদের ফাঁকে মাথা রেখে বড় বড় চোখ পাকিয়ে বলল, নেবু পাতায় গরম চা, যা বৃষ্টি থেমে যা। 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 ধপ করে দরজার একটা শব্দে চমকে উঠল লিপিকা। সামনেই ভয়ঙ্কর বৃদ্ধা, পেছনে এমন জোরে জোরে দরজার শব্দ। তার মনে হলো নিজেকে ধরে রাখতে পারবে। লিপিকার চেতনা যেন ধীরে ধীরে অবশ হয়ে আসছে। ওর মাথার ভেতরটা কেমন যেন ঝিমঝিম করছে। চোখের সামনেটা ঝাপসা হয়ে আসছে। ওদিকে দরজার উপরে ঘটঘট আওয়াজ। এমন সময় দেখল সঞ্জয় ঘরে ঢুকে এসেছে। তার পেছনে একটা এমার্জেন্সি লাইট হাতে সেই সনাতন দলপতি। সঞ্জয় ছুটে এসে জড়িয়ে ধরল লিপিকাকে। পুনু অজ্ঞান হয়ে গেছে। কি হয়েছে লিপি? লিপি কি 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 হয়েছে? লিপি, লিপি শুনতে পাচ্ছ? পুনুর কি হয়েছে লিপি? লিপি। সঞ্জয়ের গলায় উৎকণ্ঠার রেশ। লিপিকা কোনো রকমের জানলার দিকে আগুন তুলে দেখায়। কি কি ওদিকে ওদিকে তো কিচ্ছু নেই। লিপিকা সেদিকে তাকিয়ে দেখে সত্যি জানলার বাইরেটা নিকষ কালো অন্ধকারে ঢাকা। সেখানে সেই বুড়ির কোনো চিহ্ন নেই। সনাতন দলপতি বলল, স্যার, আর এখানে থাকা ঠিক হবে না। আপনি ম্যাডামকে ধরুন, আমি আপনার ছেলেকে। এই বলে সে সময় নষ্ট না করে অচৈতন্য পুনুকে কোলে তুলে নেয়। লিপিকাকে তুলে ওরা সবাই বাড়ি থেকে বেরোতে যাবে এমন সময় আবার কাছে পিঠেই কোথাও প্রচণ্ড শব্দে বাজ পড়ে। আর সেই বাড়ির মাথায় অন্ধকার ছাতিম গাছ, পাশে নুইয়ে পড়া কচুবন, আর পেছনে বৃষ্টিবানে আন্দোলিত ফুলে ফেঁপে ওঠা পুকুর, সব কাঁপিয়ে সেই বুড়ির কণ্ঠস্বর শোনা যায়। নেবু পাতায় গরম চা, যা বৃষ্টি থেমে যা। নেবু পাতায় গরম চা, যা বৃষ্টি থেমে যা। নেবু পাতায় গরম চা, যা বৃষ্টি থেমে যা। নেবু পাতায় গরম চা, যা বৃষ্টি থেমে যায়। আর সাথে সাথে সেই অমানসিক হাসি। সেই হাসি শুনে সঞ্জয়েরও যেন হাত পা অবশ হয়ে আসে।
সনাতনের তাড়ায় তার চেতনা হয়। ওটা ওটা কে কে ছিল সনাতন? সঞ্জয় আর সনাতন এখন গ্রামের আরেক প্রান্তে। লোকালয়ের মধ্যেই সনাতনের বাড়ি বসে আছে তারা। বৃষ্টি এখনো পড়ছে, তবে তার বেগ খানিকটা কমেছে। সেই ভৌতিক পরিবেশ থেকে যে তারা কিভাবে পালিয়ে এ অবধি এসেছে তা ঈশ্বরই জানেন। তাড়াহুড়োয় পালাতে পালাতে সঞ্জয় যতবার পেছনে তাকিয়েছে ততবারই দেখেছে একটা বুড়ি কুঁজো হয়ে দাঁড়িয়ে আছে। সে অদ্ভুত নাকি সুরে ছড়া কাটছে আর প্রেত পিশাচের মতো হাসছে। অবশেষে লোকালয়ে এসে এই অলৌকিক সত্তার হাত থেকে রেহাই পাওয়া গেছে। সব যখন মিটেই গেছে তখন বাদ দিন না স্যার। না, বাদ দেবো কেন? আমি সবটা জানতে চাই। কে ওই মহিলা? তিনি কি ওই বাড়িতেই থাকেন? থাকেন না স্যার, থাকতেন। মানে? লোকে বলে আজ থেকে প্রায় 30 বছর আগে বুড়ি তার ছেলে আর ছেলের বউকে নিয়ে এই বাড়িতেই থাকতো। এক শেঠের নজর পড়ে এই বাড়িতে। ওই বাড়িতে চোলাই মদের কারবার শুরু করার জন্য বাড়িটা কিনে নিতে চেয়েছিল। বুড়ি তাতে কিছুতেই রাজি নয়, কিন্তু বুড়ির ছেলে সে চেয়েছিল ওই বাড়িখানা শেঠের কাছে বিক্রি করে কলকাতা চলে যেতে, কারণ শেঠ তাকে মোটা অঙ্কের টাকা দিতে চেয়েছিলেন। যেহেতু বাড়ির উত্তরাধিকারী তার মা ছিল, সেই জন্য ছেলে কিছুতেই ওই বাড়ি বিক্রি করতে পারছিল না। তারপর? পরে শুনেছিলাম যে সেই বুড়ি নাকি পাগল হয়ে গিয়েছিল। অবশ্য এর পিছনে যে তার গুণধর ছেলেরই হাত ছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু বুড়ি পাগল হয়ে গিয়েও ওই বাড়িতেই থাকত। ছেলে বউ তাকে ছেড়ে দিয়ে কলকাতা চলে যায় অনেক আগে। তারপর একদিন বুড়ির মৃতদেহ উদ্ধার করা হয় ওই বাড়ি থেকে। আপদ বিদায় হয়েছে ভেবে শেঠ তার কারবার শুরু করবার জন্য 4 জন লোক পাঠায়, কিন্তু পরদিন সকালে সেই 4 জনের থ্যাতলানো দেহ উদ্ধার করা হয়। কেউ যেন হাতুড়ি দিয়ে মেরে তাদের মাথা ভেঙে দিয়েছে। বুড়ির প্রেতাত্মা স্যার এই বাড়ি আগলে রেখেছে মৃত্যুর পরেও। এই বাড়ির ছায়াও যদি কেউ মারায় তার নিস্তার নেই। সনাতন চুপ করে যায়। সঞ্জয় বলে, বাপরে, কি মর্মান্তিক। মৃদু হাসে সনাতন। সঞ্জয় প্রশ্ন করে, আচ্ছা, সব জেনেও তুমি আমাদের ওই বাড়িতে পাঠালে কেন? হ্যাঁ স্যার, আমি এই গাঁয়ে এসেছি বছর 5। এসে থেকে এই বাড়ির সম্বন্ধে সব গল্প শুনেছি, কিন্তু কখনো নিজে প্রত্যক্ষ করিনি, তাই অতটা বিশ্বাসও করতাম না। তবে আমি আসার পর পর আমাদের ব্যাংকে একটা ডাকাতি হয়। কাগজে বেরিয়েছিল খবরটা। তখনকার ম্যানেজার ভল্ট থেকে টাকা চুরি করে রাতের আঁধারে পালাতে গিয়ে এই বাড়িতে আশ্রয় নিয়েছিল। কয়েকদিন পর তার চোখ ঠিকরানো মৃতদেহ উদ্ধার হয় এই বাড়ি থেকে। ডাক্তার বলেছিল হৃদরোগে আক্রান্ত হয়েছিল সে। তাই আমি আমার শোনা গল্পকে ওই মৃত্যুর সাথে মেলাইনি, কিন্তু এখন দেখছি ভোর হয়ে আসছে। পূর্ব আকাশে লালচে আভা দেখা যাচ্ছে খোলা জানলার ফাঁক দিয়ে। বৃষ্টি কমেছে, সেই সাথে কমেছে গত রাতের সেই আতঙ্ক।